পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করতে গা শিউরে ওঠে। এমন কিছু মুখ আছে যেগুলো দেখলে বিশ্বাসই হয় না যে এই মুখের পেছনে কোনো অন্ধকার লুকিয়ে থাকতে পারে। আজ আমরা এমন একটি গল্প বলতে বসেছি যা পুলিশকে হতবাক করেছিল, মনোবিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছিল, আদালতকে এক অদ্ভুত সংকটে ফেলেছিল এবং গোটা দুনিয়াকে প্রশ্ন করতে বাধ্য করেছিল। পাপ কি জন্মগত? অপরাধ কি বয়স মানে? এই গল্প সমরজিৎ সাদার। 2007 সাল, ভারতের বিহার রাজ্যের মুজফ্ফরপুর জেলার বেগুসরাই অঞ্চলে একটি ছোট্ট গ্রাম। সেখানে এক কিশোর গ্রেপ্তার হয়। পুলিশ তাকে হাত করা পড়ায়। তার বয়স মাত্র 8 বছর। ক্রিমিনোলজির ইতিহাসে আজ পর্যন্ত যত সিরিয়াল কিলারের রেকর্ড আছে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে স্বীকৃত এই শিশু। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছিল, তবে অর্জনের জন্য নয়, এক ভয়াবহ কলঙ্কের জন্য। আজ আমরা সেই গল্পের প্রতিটি স্তর উন্মোচন করব, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, বিজ্ঞান দিয়ে, এবং প্রশ্ন করব এই ঘটনার দায় কার। ভারতের বিহার রাজ্য ইতিহাসের দিক থেকে সমৃদ্ধ, কিন্তু অর্থনীতির দিক থেকে দেশের অন্যতম পিছিয়ে পড়া রাজ্য। এখানে শিক্ষার হার কম, বেকারত্ব বেশি, পারিবারিক হিংসার ঘটনা নিত্যদিনের। মুজফ্ফরপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করত সাদা পরিবার। অত্যন্ত দরিদ্র। বাবা দিনমজুরি করতেন, মা ঘরে থাকতেন, বেশ কয়েকটি সন্তান। এই পরিবারেই 1998 বা 1999 সালে জন্ম নেয় অমরজিৎ সাদা। জন্মের সঠিক তারিখ নিয়ে বিতর্ক আছে, কারণ ভারতের গ্রামাঞ্চলে এখনও অনেক শিশুর জন্ম নথিভুক্ত হয় না। শৈশবের কথা খুব একটা জানা যায় না, তবে প্রতিবেশীরা পরে জানিয়েছিলেন ছেলেটি চুপচাপ ছিল, কারোর সাথে বেশি মিশত না, খেলাধুলায় আগ্রহ ছিল না বিশেষ, একা থাকতে পছন্দ করত। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই আচরণগুলো কিন্তু উদ্বেগজনক। বিচ্ছিন্নতা, সামাজিকতার অভাব, সমবয়সীদের সাথে সম্পর্ক না থাকা, এগুলো কিন্তু মানসিক বিকাশজনিত সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। কিন্তু গ্রামের পরিবেশে কেউ এসব লক্ষ্য করেনি বা করলেও গুরুত্ব দেয়নি। পরিবারের ভেতরের পরিবেশ কেমন ছিল সেটা নিয়ে তদন্তকারীরা অনেক কিছু জানতে পেরেছিলেন, কিন্তু সেই তথ্য সম্পূর্ণ প্রকাশ করা হয়নি, কারণ মামলাটি অপ্রাপ্তবয়স্ক একজনকে কেন্দ্র করে। তবে এটুকু নিশ্চিত, এই পরিবারে সুখ ছিল না, সম্পর্কের উষ্ণতা ছিল না, এবং শিশুটির মানসিক বিকাশ যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। কিন্তু এসব কি কাউকে হত্যাকারী বানায়, বিশেষত 8 বছর বয়সে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। সালটা ছিল 2006 বা 2007। ঠিক কখন প্রথম ঘটনাটি ঘটেছিল সেটা নিয়ে পুলিশের রিপোর্টে কিছুটা অস্পষ্টতা আছে। অমরজিৎ সাদার প্রথম শিকার ছিল তার নিজের পরিবারের একটি শিশু, মাত্র 8 মাস বয়সী। সম্পর্কে সে ছিল অমরজিতের ভাগ্নি। যখন ঘটনাটি ঘটে, বাড়ির অন্যরা বাড়ির বাইরে ছিল। শিশুটি একা ঘরে, 7 বা 8 বছর বয়সী অমরজিৎ তার পাশে। পরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে পরিবার ভেবেছিল এটি হয়তো স্বাভাবিক মৃত্যু। শিশুর মৃত্যুর হার বিহারের গ্রামাঞ্চলে এখনও উদ্বেগজনক। অনেক সময় কারণ অজানাই থাকে। তদন্ত হয়নি, পুলিশ আসেনি, শিশুটিকে কবর দেয়া হলো। কিন্তু অমরজিৎ থামল না। কিছুদিন পরে দ্বিতীয় ঘটনা, এবারও একটি শিশু, এবারও পরিবারের মধ্য থেকেই। তৃতীয় ঘটনাটি ছিল সবচেয়ে ভয়ানক। এবার শিকার ছিল অমরজিতেরই ছোট বোন, মাত্র 6 মাস বয়সী। এই মৃত্যুর পরেও প্রথমে কেউ সন্দেহ করেনি, কিন্তু এবার প্রতিবেশীদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। 3টি শিশু মৃত্যু একই পরিবারে, এত অল্প সময়ের ব্যবধানে। এটা কি আসলেই স্বাভাবিক? কেউ একজন পুলিশকে খবর দিল, এবং তখন থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য তদন্তের গল্প। বিহার পুলিশের অফিসাররা যখন গ্রামে পৌঁছলেন, তখন তারা একটি সাধারণ শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করতে এসেছিলেন। কিন্তু যত প্রশ্ন করলেন তত অস্বস্তি বাড়তে লাগল। পরিবারের সদস্যরা কেউ কিছু জানেন না, প্রতিবেশীরা ভয় পাচ্ছে, আর শিশুগুলো ঠিক কোথায়, কিভাবে মারা গেছে সেটা কেউ পরিষ্কার করে বলতে পারছে না। তখন কেউ একজন অফিসারের দিকে ইঙ্গিত করল, পরিবারের সেই 8 বছর বয়সী ছেলেটির দিকে, অমরজিতের দিকে। অফিসার বিশ্বাস করতে পারলেন না। একটি 8 বছরের শিশু 3টি খুন করেছে, এটা কি সম্ভব? কিন্তু তবুও নিয়ম মেনে তারা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন,
এবং তখনই যা ঘটল তা তদন্তকারীদের পুরোপুরি হতবাক করে দিয়েছিল। অমরজিৎ স্বীকার করল সরাসরি, নির্ভীকভাবে। সে বলল, হ্যাঁ, সে মেরেছে, এক এক করে 3 জনকে। এবং তার মুখে অনুশোচনার কোনো চিহ্ন ছিল না, কোনো ভয় ছিল না, কোনো দুঃখ ছিল না। অফিসাররা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। এই শিশু, এই নিষ্পাপ দেখতে মুখের শিশু নিজে স্বীকার করছে সে 3টি হত্যা করেছে। এবং সে এমনভাবে কথাগুলো বলছে যেন পাশের দোকান থেকে কোনো আম কিনে আনার কথা বলছে। একজন অফিসার পরে সাংবাদিকদের বলেছিলেন তার জীবনে এত বছরের পুলিশি কাজে এমন কিছু তিনি আর কখনো দেখেননি। খবরটা ছড়িয়ে পড়ল, প্রথমে জেলায়, তারপরে রাজ্যে, তারপর সারা দেশে। ভারতীয় মিডিয়া হইচই ফেলে দিল, বিদেশি সংবাদ মাধ্যমগুলো নজর দিল, CNN, BBC সবাই এই অবিশ্বাস্য ঘটনার কথা প্রকাশ করল। এবং তখনই শুরু হলো আসল প্রশ্ন, এই শিশুর কি হবে? আইন কি বলে? বিজ্ঞান কি বলে? ভারতীয় আইনে একটি গুরুত্বপূর্ণ বিধান আছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী 18 বছরের কম বয়সীদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা যায় না। এবং 2007 সালের আইন অনুযায়ী যে বিধান ছিল সেটা আরও কঠোর ছিল। কিন্তু এর চেয়েও বড় সমস্যা ছিল আলাদা। অমরজিতের বয়স যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন তার বয়স ছিল সম্ভবত 7 বছর। ভারতীয় দণ্ডবিধির ধারা 82 অনুযায়ী 7 বছরের কম বয়সী কোনো শিশু কোনো অপরাধ করলে সেটা আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয় না। কারণ আইন মনে করে 7 বছরের শিশু ভালো মন্দের পার্থক্য বোঝার মতো মানসিকভাবে পরিপক্ক নয়। অমরজিতের ক্ষেত্রে আদালতকে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হলো। এই শিশুটির ঠিক কত বয়স ছিল এবং সে কি অপরাধের মানসিক উদ্দেশ্য বুঝতে পারে? মেডিকেল বোর্ড পরীক্ষা করল, মনোবিজ্ঞানীরা মূল্যায়ন করলেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলল এবং যা বেরিয়ে এলো তা আরও বেশি চাঞ্চল্যকর। অমরজিৎ মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, কোনো স্পষ্ট মানসিক রোগের উপস্থিতি তার মধ্যে নেই। সে বুঝতে পারে সে কি করেছে, কিন্তু সে অনুতপ্ত নয়, বিন্দু মাত্র। বিশেষজ্ঞরা এই আচরণকে চিহ্নিত করলেন কন্ডাক্ট ডিসঅর্ডার এবং সম্ভাব্য অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ হিসেবে। শেষ পর্যন্ত আদালতের রায় কি হলো? অমরজিৎকে শাস্তি দেওয়া গেল না আইনের সীমাবদ্ধতার কারণে। তাকে পাঠানো হলো সংশোধনমূলক প্রতিষ্ঠানে, যেখানে অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের পুনর্বাসন করা হয়। এই সিদ্ধান্তে সারা দেশে বিতর্ক শুরু হলো। 3টি পরিবার তাদের সন্তান হারিয়েছে এবং অপরাধী পাচ্ছে সংশোধনমূলক সেবা। এটা কি ন্যায় বিচার? অমরজিতের কেস মনোবিজ্ঞান জগতে এক নতুন বিতর্কের দরজা খুলে দিল। প্রশ্নটা হলো, কেউ কি জন্মগতভাবে অপরাধী হতে পারে, নাকি পরিবেশ ও অভিজ্ঞতাই মানুষকে অপরাধী বানায়? এই বিতর্কের নাম নেচার ভার্সেস নার্চার। একদল বিশেষজ্ঞ মনে করেন জিনগত কারণে কিছু মানুষের মস্তিষ্কে ইমপ্যাথি সার্কিট অর্থাৎ সহানুভূতির সার্কিট দুর্বল বা অনুপস্থিত থাকে। এই মানুষগুলো অন্যের কষ্ট অনুভব করতে পারে না। অপরদিকে আরেক দল বলছেন শৈশবের আঘাত, অবহেলা, হিংসাত্মক পরিবেশ মস্তিষ্কের বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশেষত আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা সিদ্ধান্ত নেওয়া এবং নৈতিকতার জন্য দায়ী, সেটার বিকাশ শৈশবে সঠিক পরিবেশ না পেলে ক্ষতিগ্রস্ত হতে পারে। অমরজিতের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য ছিল? বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত দুটোই। একটি সম্ভাবনা হলো অমরজিৎ সাইকোপ্যাথির প্রাথমিক লক্ষণ বহন করছিল। সাইকোপ্যাথরা অন্যের ব্যথা বুঝতে পারে না, তাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সাধারণ মানুষের থেকে আলাদা এবং এই বৈশিষ্ট্যগুলো আংশিকভাবে জন্মগত। কিন্তু জন্মগত প্রবণতাই সব নয়। পরিবারের হিংসা, অবহেলা, সুরক্ষার অভাব এগুলো সেই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অমরজিৎ কি তার শিকারদের মৃত্যু বুঝেছিল? বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত না। শিশুরা 4 বছর বয়সের আগে মৃত্যু বোঝে না। 6-7 বছরেও অনেক শিশু মৃত্যুকে স্থায়ী হিসেবে বোঝে না। তাহলে কি অমরজিৎ বুঝতেই পারেনি যে সে কি করছে? কিন্তু তার স্বীকারোক্তির ধরন দেখে বিশেষজ্ঞরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। সে যেভাবে বর্ণনা করেছিলেন তাতে মনে হয়েছিল সে জানত।
ইতিহাসে এর আগেও শিশু অপরাধীর উদাহরণ আছে। ইংল্যান্ডে 1993 সালে দুটি 10 বছরের শিশু একটি 10 বছরের শিশুকে হত্যা করেছিল। সেই কেসও গোটা বিশ্বকে হতবাক করেছিল। কিন্তু অমরজিৎ তাদের থেকেও ছোট ছিল এবং তার শিকারের সংখ্যা ছিল 3। তাই তার কেসটি আলাদা এবং মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি এখনো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়নি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সাধারণত মানুষের অর্জনের কথা লেখে, সবচেয়ে লম্বা, সবচেয়ে দ্রুত, সবচেয়ে বেশি ইত্যাদি। কিন্তু অমরজিতের ক্ষেত্রে রেকর্ডটা ছিল ভিন্ন। সে হলো বিশ্বের সবচেয়ে কম বয়সী স্বীকৃত সিরিয়াল কিলার। এই রেকর্ড প্রকাশের পর তীব্র বিতর্ক হয়েছিল। অনেকে প্রশ্ন করেছিলেন, একটি শিশুর এই পরিচয় প্রকাশ করা কি সঠিক? এটা কি তাকে কোনো ধরনের কুখ্যাতি দিচ্ছে না? গিনেস কর্তৃপক্ষ অবশ্য তার পরিচয় সম্পূর্ণ প্রকাশ করেনি, কারণ সে অপ্রাপ্তবয়স্ক। তার পুরো নাম, ঠিকানা এগুলো সুরক্ষিত রাখা হয়েছিল। তাহলে সিরিয়াল কিলার মানে কি? ক্রিমিনোলজির সংজ্ঞায় একজন ব্যক্তি যদি আলাদা আলাদা সময়ে কমপক্ষে 3 জনকে হত্যা করে তাকে সিরিয়াল কিলার বলা হয়। অমরজিৎ সেই সংজ্ঞা পূরণ করে। 3টি ভিন্ন সময়ে 3 জন ভিন্ন শিকার। কিন্তু এই সংজ্ঞার উদ্দেশ্য বা সচেতনতা মাপা হয় না এবং অমরজিতের মতো একটি শিশুর ক্ষেত্রে সেই প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবুও রেকর্ড নথিভুক্ত হলো এবং অমরজিতের নাম ইতিহাসের পাতায় উঠে গেল এক অনামী কলঙ্কের সাথে। অমরজিৎকে পাঠানো হলো সরকারি সংশোধনমূলক আবাসে। ভারতে এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় অবজারভেশন হোম বা জুভেনাইল হোম। সেখানে তাকে রাখা হলো অন্যান্য অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের সাথে। তাকে শিক্ষা দেওয়া হলো, কাউন্সেলিং করা হলো। কিন্তু বিশেষজ্ঞরা একটি প্রশ্ন করছিলেন, এই কাউন্সেলিং কি আসলেই কার্যকর হবে? কারণ সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসা এখনও সীমিত। এবার প্রশ্ন হচ্ছে, অমরজিৎ কোথায়? এই প্রশ্নের উত্তর জানা নেই, কারণ তার পরিচয় সুরক্ষিত রাখা হয়েছে। ভারতীয় আইনে অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের পরিচয় প্রকাশ করা নিষিদ্ধ। সে এখন প্রাপ্তবয়স্ক, হয়তো কোথাও স্বাভাবিক জীবন কাটাচ্ছে, হয়তো কোনো সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে সত্যিকারের পরিবর্তন ঘটেছে তার, অথবা হয়তো সে এখনও আগের মতোই আছে। আমরা জানি না এবং হয়তো জানাটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তার 3টি শিকারের পরিবার জানে। তারা প্রতিদিন জীবন কাটাচ্ছেন সেই শোকের সাথে, সেই প্রশ্নের সাথে, কেন, কিভাবে? অমরজিতের কেস একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি একটি সামাজিক ব্যর্থতার গল্প। প্রথম ব্যর্থতা, শিশু মানসিক স্বাস্থ্য পরিষেবার অনুপস্থিতি। ভারতের গ্রাম অঞ্চলে শিশুদের মানসিক বিকাশ নিরীক্ষণের কোনো ব্যবস্থা প্রায় নেই। যদি কোনো প্রাথমিক সতর্কতা ব্যবস্থা থাকতো তাহলে হয়তো অমরজিতের অস্বাভাবিক আচরণ আগেই ধরা পড়ত। দ্বিতীয় ব্যর্থতা, শিশু সুরক্ষা। 3টি শিশু পরিবারের মধ্যেই মারা গেছে। যদি শিশু সুরক্ষা কর্মকর্তারা সক্রিয় থাকতেন তাহলে প্রথম মৃত্যুর পরেই তদন্ত শুরু হতো। তৃতীয় ব্যর্থতা, দারিদ্র্য ও পারিবারিক অস্থিরতা। একটি পরিবার যখন অর্থনৈতিক চাপে থাকে, যখন মা বাবার নিজেদের মানসিক যন্ত্রণা থাকে, তখন সন্তানদের মানসিক বিকাশের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। এই 3টি ব্যর্থতা একসাথে মিলে যে পরিবেশ তৈরি করেছিল, সেই পরিবেশেই অমরজিৎ বড় হয়েছিল। এর মানে এই নয় যে সমাজকে দোষ দিয়ে অমরজিৎকে নির্দোষ ঘোষণা করা হচ্ছে, বরং এর মানে হলো ভবিষ্যতে এরকম আর যেন না হয়, সেজন্য সমাজকে দায়িত্ব নিতে হবে। বন্ধুরা, সব শেষে একটি প্রশ্ন থেকেই যায়। অমরজিৎ সাদার গল্প শুনতে বসেছিলাম আমরা একটি ভয়াবহ তথ্য জানতে, এবং আমরা সেটা জেনেছি। কিন্তু এই গল্পের শেষে আমরা শুধু তথ্য নিয়ে ফিরছি না, আমরা সাথে নিচ্ছি কিছু প্রশ্ন। পাপ কি জন্মগত? মানুষ কি জন্ম থেকেই অন্ধকারের দিকে হাঁটতে পারে, নাকি সমাজ, পরিবার, পরিবেশ এরাই তাকে অন্ধকারে ঠেলে দেয়? ন্যায় বিচার মানে কি শুধু শাস্তি, নাকি প্রতিরোধ এবং পুনর্বাসনও ন্যায় বিচারের অংশ? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি শিশুর অপরাধের দায় কতটা তার আর কতটা তার পারিপার্শ্বিকতার? অমরজিতের গল্প আমরা একটি শিশুকে দেখি,
যে অপরাধ করেছে, কিন্তু আমরা এমন একটি সমাজও দেখি যে তাকে সময় মতো সাহায্য করতে পারেনি। হয়তো ইতিহাস তার বিচার করবে, হয়তো বিজ্ঞান একদিন এই রহস্যের উত্তর দিতে পারবে, কিন্তু যে 3টি নিষ্পাপ শিশু চলে গেছে তারা ফিরবে না, কখনো না। এবং সেটাই এই গল্পের সবচেয়ে ভয়াবহ সত্য। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।